পেঁয়াজ টেয়াজ রোজ খায় না এমনি ভালো ছেলে, পেঁয়াজটা খায় মাঝে মধ্যে মাংস টাংস খেলে। আবার মাংসটাও রোজ খায় না এমনি ভালো ছেলে, মাংসটা খায় মাঝে মধ্যে একটু নেশা টেশা করলে। নেশা ছোট্ট শব্দ, কিন্তু এর গভীরতা যে কত গভীর তা শুধুমাত্র সেই সমস্ত মানুষজনই জানেন। আজকের এই ভিডিওতে কিন্তু কোনো রকম নেশা বা নিষিদ্ধ জিনিসপত্রের প্রতি আপনাদের প্রলুব্ধ করতে চাইছি না, বা নেশা সম্পর্কে সপক্ষে কোনো যুক্তি খাড়া করতে চাইছি না। শুধুমাত্র যেটা চাইছি যে আমাদের এই বাংলার লোকজীবনে মিশেছিল এমন কিছু নেশা, বেশিরভাগ ক্ষেত্রেই ভেষজ উপাদান থেকে উঠে আসা এমন কিছু লোকজ নেশা যেগুলো হারিয়ে গেছে আজকে হয়তো। তার মানে কিন্তু এই নয় আমি চাইছি যে ফিরিয়ে আসুক, তেমন কোনো ব্যাপার কিন্তু নয়। সেই সমস্ত হারিয়ে যাওয়া লোকজীবনের সঙ্গে মিশে থাকা যে নেশা, এই নেশা নিয়ে গবেষকরা গবেষণা করছেন এবং তারা ফিরে দেখেছেন এই বাংলার কোনায় কোনায় মিশেছিল, বা বলা যেতে পারে প্রান্তিক মানুষজন যেই লোকজ নেশায় ডুবে থাকতেন, সেই নেশাগুলোর কথা আরও একবার মনে করব। আর এই ভিডিও দেখতে দেখতে শুনতে শুনতে আপনার যদি মনে পড়ে যায় এমন কোনো লোক নেশার কথা, অবশ্যই জানাবেন। তবে চলুন। আসলে নেশার কবলে মানুষ কিভাবে পড়ল, কিংবা কিভাবে নেশার জিনিসপত্রের সন্ধান পেল, সভ্যতার আদি লগ্নে মানুষ সমাজবদ্ধ হয়ে ওঠার একেবারে প্রাক মুহূর্তে বনে জঙ্গলে যখন ঘুরে বেড়াতো আপন মনে আপন খেয়ালে, প্রতিকূল সেই পরিবেশে তাকে কঠিন সংগ্রামে ব্রতী হতে হতো প্রত্যেকটা দিন। ইতিহাসের লেখ্য প্রমাণ না পাওয়া গেলেও সৃষ্টির সেই উষালগ্ন থেকেই সাধারণ মানুষের মধ্যে নেশার প্রবণতা লক্ষ্য করা যায়। কারণ কি, সারাদিন কাজকর্ম করে মানুষ বেশ ক্লান্ত হয়ে পড়তেন, আর এই ক্লান্ত অবস্থা থেকে কিভাবে নিজেদেরকে একটু ফ্রেশ করা যায় সে ভাবনাতেই কিন্তু মানুষ হয়তোবা এই নেশার কবলে পড়ে গেছেন। কেমন করে মানুষ একদিন নেশা করার উপকরণ খুঁজে পেয়েছিল সে কথা আমাদের কাছেও আজও কিন্তু অজানা, বা বলা যেতে পারে এটি গবেষণার বিষয় হতে পারে। নেশার বস্তু যেভাবে আবিষ্কৃত হোক না কেন, মানুষের শারীরিক ও মানসিক ক্লান্তি দূরীকরণের হাতিয়ার হিসেবে তা ব্যবহার শুরু করল মানুষ। আর এই যে প্রথম দিকে মূলত লতা পাতা, ফল ফুল, ছাল বাকলের নির্যাস কিংবা ফুলের মধুকে সে সময় নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করা হতো। শুরুতে প্রাচীনকালে বনচারী ব্রহ্মচারী মুনি ঋষিদের মধ্যে সোমরস সেবনের কথা সর্বজনবিদিত। আর এখনও তো বিশেষ পূজা অর্চনায় কিন্তু একটু লাগে। পুরোহিত ঠাকুর আগের থেকে ফর্দ করে দেন যে ওই জিনিসটি আনতে হবে, আর ওই জিনিসটি আনতে গিয়ে গৃহকর্তা একটু মুচকি হাসেন, বা বলা যেতে পারে ঠাকুরের নামে সামান্য একটু নিবেদন করে বাকিটা রেখে দিলেন, এবং তারপর বন্ধু স্বজন বা ইয়ার দোস্ত মিলে ঢুকু ঢুকু। কালের পরিবর্তনের সাথে সাথে নেশার দ্রব্যেরও পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আজও অব্যাহত। সাধারণ লোক সমাজের সাথে সাথে শহর নগরের মানুষের নেশার ধরন ধারণ এবং নেশার উপকরণ চিরকালই একটু স্বতন্ত্র। লোক সমাজের নেশার মধ্যে একটি পরম্পরাগত ঐতিহ্য এখনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেশার দ্রব্য সহজলভ্য ও আর্থিক দিক থেকে সস্তা, এই লোকজ নেশাগুলো। তাছাড়া এই লোক নেশার অন্যতম বৈশিষ্ট্য হল দলবদ্ধভাবে নেশার দ্রব্যকে গ্রহণ করা। সাধারণত সারাদিন হাড় ভাঙা খাটুনির শেষে গ্রামের প্রান্তে ঠাকুরের থানে কিংবা গাছতলায় বসে মিলিতভাবে তারা নেশা করে থাকেন। বা এখনও তো আমরা দেখতে পাই, শুধুমাত্র গ্রামে কেন বস, এই শহরে যেখানে মনে করুন মুঠে মজুর মানুষজন কাজকর্ম করেন, দিনের শেষে তারা যখন তাদের সে মহল্লায় ফেরেন, সেখানে কিন্তু খোল করতাল বা ঢোল সহযোগে একটু কেমন নেশা নেশা গান বাজনার সঙ্গে তো ওই সমস্ত চলেই। লোকসমাজে নেশার পদ্ধতি বিভিন্ন রকম। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য তা হচ্ছে খাওয়া এবং পান করা। লোক নেশার উপকরণকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শুকনো নেশা, হ্যাঁ, আর দুই হচ্ছে তরল নেশা। শুকনো নেশার মধ্যে রয়েছে ভাং, ভাঙের নাড়ু, ভাঙের বিড়ি, কাঁচা ভাঙের বড়া, গাঁজা, আফিং, তামাকু সেবন, নস্যি, গুঁড়ো ইত্যাদি। তবে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, যে এই সমস্ত শোনার পরে কিন্তু আপনি খোঁজ করে বা চেখে দেখার চেষ্টা করবেন না বস, তাহলে একটু অন্যদিকে হতে পারে। যাই হোক, অন্যদিকে তরল নেশার দ্রব্য হিসেবে রয়েছে হাড়িয়া, তাড়ি, সিদ্ধি, মহুয়া। প্রথমে আসি এই লোক নেশার অন্যতম ভাঙের কথায়। দেবাদিদেব মহাদেব। ভাং
ভাং লোক সমাজে বহুল প্রচলিত একটি নেশার দ্রব্য। গ্রাম বাংলায় সহজলভ্য। গ্রামের আনাচে কানাচে রাস্তার ধারে আকারে ছোট এই গাছ জন্মাতে দেখা যায়। ভাঙের ব্যবহার বহুবিধ। কিরম? জিনিসটা অনেক রকমভাবে খাওয়া হয়। ভাঙের নাড়ু, নারকেল নাড়ুর মধ্যে কাঁচা ভাঙের পাতাকে ছোট ছোট করে কেটে মিশিয়ে নিয়ে ভাঙের নাড়ু তৈরি করা হয়। লোক সমাজ সাধারণত উৎসব পার্বণে এই নাড়ু ব্যবহার করে থাকে। হালকা নেশার এই মাদক ব্যবহারের ক্ষেত্রে সাধারণত অভিভাবকদের খুব একটা আপত্তি দেখা যায় না। উৎসব অনুষ্ঠান ব্যতীত এই জাতীয় নেশাকারী ও নেশার দ্রব্যের দেখা মেলা ভার। ছেলে মেয়ে নির্বিশেষে এই মাদকটি ব্যবহার করে থাকে। গ্লাসের তলায় কোথায় আবার তামার পয়সা, ও বস। যাই হোক, ভাঙের বড়া, কাঁচা ভাঙের পাতাকে চালের গুঁড়োর সাথে মিশিয়ে অন্যান্য নানান উপকরণ সহযোগে তেলে ভেজে বড়া তৈরি করে খাওয়ার প্রচলন দীর্ঘকালের। আর তেলে ভাজার মতো এটি খেতে বেশ সুস্বাদু। সহজলভ্য এই হালকা নেশার দ্রব্যটি উৎসব অনুষ্ঠানে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে হ্যাঁ, এই ভাঙের বড়ার পরেই রয়েছে কিন্তু ভাঙের বিড়ি। কিন্তু সেই ভাঙের বিড়ির ওইখানে যাওয়ার আগে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। আমার ঠাকুমা, তিনি নেই এখন, তার ঠাকুমা বলতেন সেবার বাড়িতে বিভিন্ন শাক পাতা খাওয়া হবে বলে বাড়ির ছোটদের তাদেরকে বলা হলো যে শাক নিয়ে আয়। তা আমাদের এক দিদি ছিলেন, সেই দিদি তখন খুবই ছোট, দিদি বুঝতে পারেননি, তিনি না বুঝে ধূত্র পাতা, বেশ অনেক ধূত্র পাতা, তার সঙ্গে অন্যান্য শাক, সব কিছু অনেক যা যা পেয়েছে সেই সমস্ত শাক পাতা নিয়ে এসে তিনি হাজির করলেন, সেই দিদি হাজির করলো। তারপর ঠাকুমার সেই বেশিরভাগ অংশে ছিল ধূত্র পাতার শাক, সেটিকে বেশ কুচিয়ে কুচিয়ে শাক তৈরি হলো। সেই শাক খাওয়ার পর সেদিন বাড়িতে প্রায় সবাই তন্দ্রাচ্ছন্ন, এবং সে ঘুম আর কাটতেই চায় না। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কার কি বিকার হয়েছিল সেটা পরের কোনো পর্বে আমি বলে শোনাবো আপনাদেরকে। যাই হোক, এবার আসছি ভাঙের বিড়ির কথায়। ভাং পাতা শুকিয়ে শাল পাতায় মুড়ে বিড়ি বা সিগারেটের মতো তার ধোঁয়া পান করার প্রবণতা লোক সমাজের মধ্যে প্রচলিত। নিয়মিত মাদকে অভ্যস্ত লোকেরাই সাধারণত এই মাদকটি ব্যবহার করে থাকে। ভাঙের বড়া কিংবা নাড়ু থেকে ভাঙের বিড়ি অপেক্ষাকৃত কড়া মাপের নেশাদ্রব্য। আসছে এবার একটা নেতে যেমন তেমন, দুটা নেতে গাঁজা বা গঞ্জিকা গ্রাম বাংলায় প্রচলিত একটি সুপ্রাচীন মাদক। মহাদেবের গঞ্জিকা সেবনের কথা সর্বজনবিদিত। সেই জন্যেই হয়তো গাঁজা পানের সময় ভোম ভোলে বলে জয়ধ্বনি করতে শোনা যায় যে ত্রিনাথ নামক লৌকিক দেবতার উপাসনাত্মক অনুষ্ঠান, যেখানে এই ত্রিনাথের মেলা, তার একটি প্রধান উপকরণ হচ্ছে এই গঞ্জিকা বা গাঁজা। ত্রিনাথের মেলায় আগত সকলের কোলকে মুখে ছোঁয়াতেই হয়, না হলে কিন্তু ত্রিনাথ স্বয়ং তিনি বেশ অসন্তুষ্ট হন। অতএব চলো ভাই, জয় বাবা শিব শঙ্কর, ঢিলা ভাঙ্গা সমান করো। মেলা শেষে কোলকের ছাই কপালে ছোঁয়ানোর রীতি রয়েছে। গাঁজা গাছের জটা ভালো করে হাতের তালুতে ডোলে ডোলে ছোট কোলকের ভেতর দিয়ে, যা গাঁজার কোলকে নামে খ্যাত, তার উপরে নারকেলের ছোবড়ায় আগুন দিয়ে কোলকের নিচের অংশে টান দিলে যে ধোঁয়া বের হয়, সে ধোঁয়াতেই নেশা সৃষ্টি হয়। শিব ঠাকুরের নামে ধ্বনি দিয়ে প্রবল টানে ধোঁয়াটা অনেকক্ষণ ভিতরে রেখে ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়া ধোঁয়া অবশ্য তারপরে এমন হয়, আমাদের অনেক জায়গায় যারা নেশা করেন আশপাশ দিয়ে যে সমস্ত মানুষজন যাচ্ছেন, সেই তল্লাট কিন্তু পুরো একদম নেশা, সেই গন্ধেও কিন্তু মম করতে থাকে। খবরদার, শুনুন, কিন্তু ওই জাতীয় ব্যাপার প্র্যাকটিস করতে যাবেন না। নেশাকারীদের ভাষায় একে দম দেওয়া বলে। সাধারণত দলবদ্ধ হয়ে গঞ্জিকা সেবনের রীতি লক্ষ্য করা যায়। একজন দম নিয়ে অন্যজনের কাছে কোলকে পাঠিয়ে দেবে, এভাবে ঘুরতে থাকে কোলকে। গাঁজা সেবনকারীদের মধ্যে একটা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়। ও হ্যাঁ, আর একটা প্রবাদ, বা যারা এই সমস্ত ব্যাপারে ডিলারশিপ নিয়ে বসে আছেন, তারা কিন্তু এই কথাটা বলে, গাঁজা খায় রাজা। গাঁজা রাজা খায় নাকি গাঁজা খেতে খেতে ফকির হয়ে যায়, সেটা না, সে বিতর্কে গিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে বেশ মজার একটা গল্প আমি পরিবেশন করি। গল্পটি আমারও এক এইরকম ভক্ত মানুষের কাছ থেকে শোনা। তিনিও এইরকম আসরে প্রায়শই যেতেন। তা হলো কি, দুই বন্ধু, তারা নিয়মিত গাঁজা সেবন করেন, গঞ্জিকা সেবন করেন।
তো নতুন একটা এলাকায় গেছেন, এদিকে সেখানে যাওয়ার পর সেই আত্মীয় বাড়িতে যাওয়ার পরে তাদের গাঁজার স্টক শেষ হয়ে গেছে। এবার যখন দুদিন পর থেকে নতুন করে গাঁজা পাচ্ছেন না, তখন তাদের তেষ্টায় প্রাণ, বুক, ছাতি সব ফেটে যাচ্ছে। সেই অবস্থায় কী করা যায় কাউকে বলতেও পারছে না যেখানে গাঁজা পাওয়া যায় কোথায় বা গাঁজার ঠেক কোথায় আছে। তখন এক বন্ধু বলল, চল আমরা একটা কাজ করি। কি সেই কাজ? ওই যে রাস্তা, ওই রাস্তার দুই পাশে আমরা দুজন দাঁড়িয়ে পড়ি এবং দুই পাশে দাঁড়িয়ে একটি দড়িকে দুদিক থেকে দুজন মানুষ টানলে যেমন হয়, অর্থাৎ সেই দড়ি টানাটানির মতো তারা অদৃশ্য কিছুকে টেনে রাখবেন। হাতে দড়ি নেই, অথচ তারা রাস্তার ওপরে যেন একটা দড়ি রয়েছে তেমনভাবে একটা খানিকটা মাইম বা মূকাভিনয় করার মতো তারা টেনে রাখলেন একটি দড়ি। তা ওই বন্ধুরা তারা বললেন যে, দেখ, এই যে আমরা টেনে রয়েছি, এই দড়ি টানার ভঙ্গিমায় রয়েছি, রাস্তা দিয়ে অনেক লোকজন যাবে, কিন্তু যেই মানুষটি ভাববে এখানে একটা দড়ি আছে, দড়িটা একটু সরিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই মানুষটির কাছে বলবি যে কোথায় গাঁজার ঠেক আছে, সেই মানুষটি নিশ্চয়ই বলে দিতে পারবেন। তো সবাই চলে যাচ্ছে, কেউ সাইকেলে, মোটর সাইকেলে, ভ্যান রিক্সা সবই চলে যাচ্ছে। আর অবাক হয়ে দেখছি যে রাস্তার দুপাশে দুজন এইভাবে দড়ি টানার মতো ভঙ্গিমায় স্ট্যাচু হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ কি হলো, খানিকক্ষণ পরে যেতে যেতে একটি লোক হাঁটতে হাঁটতে আসছেন এবং এসেই কাছে এসে থমকে গেল এবং দুজনের মুখের দিকে তাকিয়ে সেই লোকটি বলল, ভাই, একটু দড়িটা উঠিয়ে ধরবেন, আমি একটু রাস্তা পার হব। তারা পেয়ে গেল এবং পেয়ে যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরলো, বলে এই সেই লোক। আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে সেই ঠেক কোথায় আছে। হ্যাঁ, তারপর সেই গল্পকথক জানিয়ে দিল যে সেই লোক সত্যিই সন্ধান দিতে পেরেছিল। যাই হোক, এরকম একটা মজার ঘটনা শোনা যায়। আর আমাদের বাংলা সাহিত্যে অন্যতম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পেও কিন্তু সেরম রয়েছে, সেই যে নিজে খাইনে কিন্তু সেজে দিই, সব্যসাচী। যাই হোক, এবার গুঁড়ো, নেশার গুঁড়োর কথায় আসি। তামাক রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে গুঁড়ো করে দাঁতে ঘষে লাগাবার রীতি গ্রাম্য সমাজে দীর্ঘকাল ধরে প্রচলিত। সাধারণভাবে মহিলাদের মধ্যে এই নেশার প্রচলন বেশি দেখা যায়। এখন সেটা কি ডাইভার্ট হয়ে এখন গোরাক্ষু জাতীয় জিনিসপত্রে চলে এসছে কিনা আমি জানি না। পুরুষদের মধ্যেও গুঁড়োর প্রচলন অল্প বিস্তর লক্ষ্য করা যায়। নেশাটি অতি হালকা ধরনের। সচরাচর পুরুষ সমাজে আড়ালে মহিলারা এই নেশাটি গ্রহণ করে থাকেন বা থাকতেন। তামাকু সেবন। তামাক সেবন এই লোকনেশার শ্রেষ্ঠ ও জনপ্রিয় উপকরণ। তামাকু সেবন করা হয় মূলত হুক্কা বা ছিলিমের মাধ্যমে। ছিলিম হলো নারকেলের মালার উপরে সরু কাঠের ছিদ্রযুক্ত দণ্ড, যার উপরে থাকে মাটির কলকে। নারকেলের খোল থাকে জলপূর্ণ, যার ওপর দিকে একটি ছিদ্র। তামাক ছোট করে কেটে চিঁটে গুড় দিয়ে শুকনো করে মাখানো হয় এবং মাখিয়ে কলকের উপরে তাতে কাঠ, কয়লা অথবা নারকেলের ছোবড়া দিয়ে আগুন ধরানো হয়। তারপর নারকেলের খোলের ছিদ্রে মুখ লাগিয়ে টানলে কলকে থেকে পোড়া তামাকের ধোঁয়া কাঠের দণ্ড দিয়ে নারকেলের খোলে রক্ষিত জলের মধ্যে দিয়ে সেবনকারীর মুখে এসে প্রবেশ করে। বাহ বাহ! লোকবিশ্বাস, সেই সময় এই হুঁকোর জল দিয়ে কিন্তু অনেক রোগ ব্যাধি সেরে যেত। হুঁকো দীর্ঘকাল ব্যবহার করলে নারকেলের খোলের উপর রক্ষিত দণ্ডের মধ্যে যে সরু ছিদ্র থাকে তাকে পোড়া তামাক ও চিটে গুড়ের মিশ্রণে বন্ধ করে দেয় এবং লোহার সরু শলাকা গরম করে কাঠের দণ্ডে ঢুকিয়ে সেই নালিকা পরিষ্কার করা হয়, অর্থাৎ নলটিকে পরিষ্কার করা হয়। একে হুকা সুলুক করা বলা হয়। এর ফলে ধোঁয়া সহজে বেরিয়ে আসতে পারে। এবার আসি আফিংয়ের কথায়। সুপ্রাচীন তীব্র নেশাকারক দ্রব্যের মধ্যে আফিং এর নাম সবার আগেই চলে আসে। পোস্ত গাছের পরিণত ফল থেকে প্রস্তুত করা হয় এই নেশার বস্তুটি। গাছের অগ্রভাগে গোল আকৃতির ফলের উপরে সন্ধ্যাবেলায় ধারালো ছুরি বা ব্লেড দিয়ে 4 থেকে 5 জায়গায় চিড়ে দেওয়া হয়। সারা রাত ধরে ওই ক্ষতস্থান থেকে একরকম আঠালো বাদামি বর্ণের নির্যাস বের হতে থাকে। সকালবেলায় প্রত্যেকটি ফলের উপর জমে থাকা নির্যাস সংগ্রহ করা হয় সযত্নে এবং তা থেকে প্রস্তুত করা হয় আফিং। আফিং স্বাদে তিক্ত, এর নেশা সুতীব্র, তাই স্বল্প মাত্রার ব্যবহারই আফিংয়ের নেশা
কার্যকরী হয়। আফিংয়ের বাজার দর অনেকটা উঁচু, তাই অনেক ক্ষেত্রেই আফিং সাধারণের ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। নেশাকারীদের ভাষায় অন্যান্য নেশা থেকে আফিংয়ের নেশা স্বতন্ত্র ধরনের। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের আফিং গ্রহণ এবং আচরণ বাঙালি মাত্রই জানেন, এবং সেটা তো বেশ ক্লাসিক পর্যায়ে পৌঁছে গেছে। এবার আসছি একটু গানে গানে আসি। বহরেল মাদল বাজাইল, বহরেল মাদল বাজাইল। এই গানটা চলতে চলতে বড়যাত্রী এলো, ছেলে বুড়ো মেয়ে এলো, বহরেল মাদল বাজাইল। হাড়িয়া 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 তরল নেশাদ্রব্য হিসেবে হাড়িয়া লোক সমাজে বিশেষভাবে প্রচলিত। মূলত ভাত পচিয়ে এই সহজলভ্য উপাদান তৈরি করা হয়। হাঁড়িতে ভাত রেখে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে হাঁড়ির মুখ মাটির সরা দিয়ে ভালোভাবে বন্ধ করে কয়েকদিন মাটির নিচে রেখে দেওয়া হয়। তারপর নির্দিষ্ট দিনে হাঁড়ি থেকে বের করে কাপড়ে ছেঁকে পরিবেশন করা হয়। সম্ভবত হাঁড়িতে তৈরি মাদক বলেই এর নাম হাড়িয়া। প্রস্তুত প্রণালী এবং উপাদান দুই সহজলভ্য বলে আদিবাসী এবং এই বর্ণের মানুষজন তাদের মধ্যে এই নেশার প্রচলন অধিক। উৎসব অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে হাড়িয়া পানের রীতি আদিবাসী সমাজে বর্তমান। এছাড়া অনেকে নিয়মিত হাড়িয়া পান করেন, খুব ভালো খান। তাড়ির কথায় আসি। তাড়ি লোক সমাজের মধ্যে অতি পরিচিত এবং সহজলভ্য নেশা। তালের বা খেজুরের কাঁচা রসকে মাটির হাঁড়ি বা কলসিতে রেখে দিলে তা কয়েকদিন পরে গেঁজিয়ে ওঠে। তারপর পরিষ্কার কাপড়ে ছেঁকে পানীয়ের আকারে পরিবেশন করা হয়। গ্রাম বাংলায় সহজলভ্য এই পানীয়। শীতকালে খেজুরের রস এবং গরমকালে তালের রস সংগ্রহ করা খুবই সহজ। তাছাড়া তা থেকে মাদক তৈরির প্রক্রিয়াও কোনো কঠিন কাজ নয়। এই মাদকটি উৎসব অনুষ্ঠানে যেমন পরিবেশিত হয়, তেমনি নিয়মিত মাদকাসক্তরা এটি পান করে থাকেন। সিদ্ধিলাভ মানে সেই সিদ্ধির সাথে এই সিদ্ধির কোনো সম্পর্ক নেই। সিদ্ধি অতি সুস্বাদু একটি তরল নেশার দ্রব্য। গৃহস্থ ঘরে তৈরি এই নেশার দ্রব্যটিকে নানাবিধ উপাদান থাকে। গাঁজার জটাকে ভালো করে খুলে চালের গুঁড়ো অথবা ময়দার সাথে মাখিয়ে তার মধ্যে চিনি, নারকেল, কিশমিশ, খেজুর, কাজু, নানাবিধ ফলের সাথে ডাবের জল ও দুধ দিয়ে তৈরি হয় সিদ্ধি। সাধারণত সম্পন্ন গৃহস্থ ঘরে কোনো ধর্মীয় বা সামাজিক উৎসবকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়। এর নেশা মৃদু ধরনের, মৃদু নেশা। পালা পার্বণকে ঘিরে পরিবারের সকলে মিলে একসাথে সিদ্ধি পানের রীতি বর্তমানে বহু স্থানে প্রচলিত। আচ্ছা, একটু আগে বলতে বলতে আমি সেই তামার পয়সার কথা বলে ফেলছিলাম। এখন আমারই ঠিক কেমন জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, তামার পয়সাটা ঠিক কোথায় দেওয়া হয়? প্লিজ কেউ যদি জানা থাকে এ বিষয়ে জানালে নিশ্চয়ই আমি পরবর্তী ইয়েতে সংশোধন করে নেব। মানে কি জানি না। মহুয়ায় জমেছে আজ মৌগো। মহুয়া ফুল থেকে তৈরি তরল মাদক বাংলার প্রাচীন সীমান্তবর্তী অঞ্চলের লোক ও সমাজে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলন খুব বেশি। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে মহুয়া বা মহুল গাছ জন্মে। মহুয়া ফুলের নির্যাস থেকে তৈরি হয় মহুয়া নামক নেশাকারী মাদক। আহা! রসে টৈটম্বুর মাটিতে পড়া পরিণত মহুয়া ফুল প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হয়, যা দেখতে খানিকটা বাদামি বর্ণের হয়। এই শুকনো ফুলের সাথে বাখড় মিশিয়ে, বাখড় মূলত চালের গুঁড়ো, শিকড় বাকড় দিয়ে তৈরি একটি উপাদান। আখের গুড় এবং জল মিশিয়ে ভালো করে চটকে পরিষ্কার মাটির পাত্রে 7 থেকে 8 দিন রেখে দেওয়া হয়। তারপর ওই মিশ্রিত জারিত পদার্থটি বড় হাঁড়িতে দীর্ঘক্ষণ ধরে জাল দেওয়া হয়। এর ফলে হাঁড়ি থেকে যে বাষ্প নির্গত হয় তাকে বিশেষ প্রক্রিয়ায় ঠান্ডা করে মাদকটি তৈরি করা হয়। স্থানীয়ভাবে ভীষণ পরিচিত এবং জনপ্রিয় এই মাদক তৈরির উপাদান এবং পদ্ধতি দুই বেশ সহজলভ্য, নেশাও বেশ তীব্র হয়। উৎসব অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে মহুয়া পান করে থাকে। খুব ভালো। আরে আমিও যদি এরকম খেতে পারতাম। তাছাড়া দৈনন্দিন জীবনে এই নেশার প্রচলন সবসময় লক্ষ্য করা যায়। অতি সাম্প্রতিককালে গণমাধ্যমগুলির ব্যাপক প্রসারের ফলে নগর সংস্কৃতি দ্রুত প্রবেশ করছে লোকজীবনের মধ্যে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কারণে গ্রামের মানুষ সহজেই শহরে আসতে সক্ষম হচ্ছে। ফলে তাদের গায়ে লাগছে নগর সভ্যতার ছাপ। এভাবেই লোকসমাজে হারাচ্ছে তাদের নিজস্ব ঐতিহ্য, ভুলতে বসেছে নিজস্ব ভাবনা। গ্রামীণ যৌথ জীবনের দ্রুত ভাঙন, আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন, সেই সাথে গ্রাম্য জীবনে আজ ব্যস্ততার চিহ্ন সর্বত্র পরিলক্ষিত হয়।
কে লিখেছেন আমি জানি না, কিন্তু বস, গ্রাম্য জীবনে এখনো যখন গ্রামের একটু নির্জন স্থানে আমরা হাঁটাহাঁটি করি না, সেখানে দেখতে পাই যে গতকাল রাতে ফেলে যাওয়া ছিপি, বোতল, গ্লাস, তারপরে কি বলবো, চাট মশলা, নানান রকম জিনিসপত্র, এই সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো গ্রাম্য জীবনে এইসব মানে ব্যাপারটা একটু উন্নত হয়ে যাচ্ছে, রোদ্দুর শহরের চটুল সংস্কৃতি লোকসমাজ গোগ্রাসে গিলছে। তাদের চলন বলন, সাজ পোশাকের মতো লোকনেশাও বিশুদ্ধতা হারিয়েছে। তার সাথে লোকনেশার অনেক ধারা আজ বিলুপ্তির পথে। গ্রামের পর গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আজ আর হুঁকোর দেখা মেলাবার। দুর্ভাগ্য আমাদের যে তামাকু সেবন করতে হলে গ্রামের মানুষকে ছুটতে হবে এখন কলকাতার হুক্কা বারে। হুক্কা হুক্কা পক্ষান্তরে লোকসমাজে আজ পকেটে পুড়ছে লোকসমাজ, বিড়ি, খৈনি, পানপরাগ, গুটখা এর মতো নেশার উপাদান। কারণ হাত বাড়ালেই এগুলি যত্রতত্র পাওয়া যাচ্ছে, দামেও সস্তা। সমবেত বিষয়টি যেন লোকসমাজের মধ্যে আজ অনেকাংশে বিলুপ্ত। গ্রামের চণ্ডীমণ্ডপ উধাও, নিস্তরঙ্গ জীবনের ব্যস্ততার ঢেউ, তারই মাঝে লোকনেশার যে কয়েকটি ধারা আজও অম্লান, তা হয়তো কালের গ্রাসে তলিয়ে যাবে অচিরে। কলকে পাওয়া যে প্রবাদ রয়েছে, সে প্রবাদটিও গ্রন্থ থেকে হয়তো মুছে যাবে। এতক্ষণ ধরে লোকনেশা বিষয়ক যে সমস্ত কথাগুলি আপনাদেরকে শোনালাম, এই লেখাগুলো যে সমস্ত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে: বাংলা লোক সংস্কৃতি বিষয়ক বিশ্বকোষ, সম্পাদক ডক্টর দুলাল চৌধুরী; বঙ্গীয় লোক সংস্কৃতি কোষ, সম্পাদক ডক্টর বরুণ কুমার চক্রবর্তী; ভারতকোষ দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড; বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় খণ্ড; চলন্তিকা রাজশেখর বসু; লোকসংস্কৃতি গবেষণা নবম পর্ব তৃতীয় সংখ্যা, লোকসংস্কৃতির নানা বিষয় সংখ্যা। আর এই পুরো সংকলনটি যে ভদ্রলোক মাননীয় মহাশয় করেছেন, লেখকের নাম আশিস হীরা, শিরোনাম লোকনেশা। পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য। আরও অজানা কিছু লোকনেশা সম্পর্কে অবশ্যই আপনি আপনার অভিমত জানান, তাহলে বুঝতে পারব যে আপনারা এই রচনাটির রস আস্বাদন করেছেন। নমস্কার।